আমি বিংশ শতাব্দী। নমস্কার, আমি আনন্দপুরের এমএলএ অনিমেষ চ্যাটার্জি। আজ এই দুঃখের সময় আমি আপনাদের একটা কথাই বলতে চাই। দীর্ঘদিন যাবত এই আনন্দপুরে আনন্দটাই মানুষের মন থেকে হারিয়ে গেছে। আমরা চোখের সামনে অনেক অন্যায় দেখছি, কিন্তু কোনোদিনও তার প্রতিবাদ করিনি, কারণ আমরা নিজেদের সুখ ভোগ করার জন্যই শুধুমাত্র ভোটে দাঁড়াই। অনিমেষ কথায় বলে টাকা মাটি, মাটি টাকা। তাই তুমি নিজেকে যতই মাটির সঙ্গে মিশিয়ে দেবে, ততই তোমার মুঠো মুঠো টাকা আসবে। চারুলতা, সেটা তো আমার স্বামী অনিমেষ চ্যাটার্জি খুব ভালো করে জানে। আর জানে বলে বিবেকানন্দ স্কুলে হেডমাস্টার থেকে আজ এলাকার হেড হয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। এই শোনো, তার জন্য আমার কৃতিত্বটাও কম নেই বলো। নিশ্চয়ই নিশ্চয়ই। আরে তুমি তো হলে আমার লক্ষ্মী, তাই তো তোমার এত বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আমি যেমন তোমাকে কোনো সন্দেহ করি না, তেমনি আমার গার্লফ্রেন্ডও তোমাকে কোনো অসম্মান করে না। বলো কেন করবে? আমরা স্বামী স্ত্রী হলেও আসলে আমরা কিন্তু চোরে চোরে মস্ত তো ভাই। একদম ঠিক কথা বলেছো, কিন্তু আমি ভাবছি আমাদের ছেলে সোহম কেন বিয়েতে রাজি হচ্ছে না? কি করে হবে বলো তো? এই নিয়ে 30টা মেয়েকে দেখালাম, তার মধ্যে একজনকেও নাকি তার পছন্দ নয়, তাই বাধ্য হয়ে মেয়ে দেখা বন্ধ করে না দিয়েছি। না না না, যেমন করে হোক সোহমের জন্য তোমাকে একটা ভালো মেয়ে খুঁজে পেতেই হবে। পেয়েছি 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 এতদিন যাকে চেয়েছি, মনের কোণে ছবি ছিল যার, মনের কোণে ছবি ছিল যার, দিয়েছি তাকে এমন আমার, দিয়েছি তাকে এমন আমার, দিয়েছি দিয়েছি দিয়েছি, পেয়েছি আমি পেয়েছি। কিন্তু কে সে? মিস ওয়ার্ল্ড নয় 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 সে ইউনিভার্স, জীবন আমার ছিল এক ব্ল্যাঙ্ক ভার্স। মিস ওয়ার্ল্ড নয় 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 সে ইউনিভার্স, জীবন আমার ছিল এক ব্ল্যাঙ্ক। নতুন ছন্দে ফিরেছি যেদিন তাকে দেখেছি, নতুন ছন্দে ফিরেছি যেদিন তাকে দেখেছি, দেখেছি দেখেছি পেয়েছি আমি পেয়েছি। আমি রাজি, বলো কবে কখন আমাকে বিয়ের পিড়িতে বসতে হবে? বাবা বাবা, এই তো দারুণ খুশির খবর। হ্যাঁ, কিন্তু পাত্রীটি কোন সুন্দরী যে হঠাৎ তোমার পছন্দ হয়েছে। মা বিশ্বাস করতে পারবে না, ফাটাফাটি দেখতে মনে হবে যেন স্বর্গের দেবী মরতে নেমে এসেছে। হ্যাঁ নয় হ্যাঁ, তার বাঁশির মতো নাক, কর্নেটের মতো চোখ, বাতাবি লেবুর মতো ঠোঁট, আর কি বোর্ডের মতো দাঁত। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি কুমোরটুলিতে অর্ডার দিলে নাকি? না 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 না, ওই কুমোরটুলিতে আমি গিয়েছিলাম ঠিকই, আর ওই কুমোরটুলিতেই তো তার সঙ্গে আমার আলাপ। তাই দেখে একটা কুমোরের কি দুঃখ। বলো কি কুমোরের দুঃখ? হ্যাঁ, মেয়েটার সঙ্গে আমাকে পরিচয় করতে দেখে একটা কুমোর তার নিজের বানানো ঠাকুরকে বলছে, আচ্ছা ঠাকুর, আমি তোমাকে এত সুন্দর করে সাজাই, তোমার পুজো করে মানুষের কত উন্নতি হয়, কত ভালো ভালো জিনিস পায়, তাহলে তাহলে আমার উন্নতি হচ্ছে না কেন? তা সেই ঠাকুর কুমোরকে কি বললো? তখন ঠাকুর কুমোরকে বলল, ওরে কুমোর, তোর উন্নতি হবে কি করে? তুই তো আমাকে সাজাবার আগে আমার পেছনে একটা বাঁশ গুঁজে দিয়েছিস। তাজা বলেছো, তাজা এই বলেছো। রাখো সব কথা, আগে বলো মেয়েটার নাম কি, কোথায় থাকে? এই জামা তাড়াহুড়োতে নামটাই তো জানা হয়নি, তবে থাকে শুনেছি ওই উত্তর পাড়ায় পেয়ারা বাগানে। না 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 না, এইভাবে একটা সম্বন্ধ হয় নাকি? কোন মেয়ে কি তার পরিচয় এগুলো না জেনে? না না না, এমন একটা মেয়েকে নিয়ে এত উচ্ছ্বাস না করাই ভালো। মা বাবাকে বোঝাও। হ্যাঁ সোহম, তোমার বাবা এই এলাকার এমএলএ, আর তুমি হচ্ছে আমাদের একমাত্র সন্তান, তাই যাকে তাকে তো আর তোমার বউ করে এই চ্যাটার্জি বেলায় তুলে আনতে পারি না। আগে তুমি ভালো করে খবর নাও শোনা, তারপর আমি নিজে গিয়ে মেয়ের বাড়ির লোকের সঙ্গে কথা বলে ওদের পুষ্টিটা নিয়ে এসে আমাদের জ্যোতিষতান্ত্রিক মায়াবতীকে দেখাবো। উনি মত দিলে তবেই তবে। আচ্ছা মা, হ্যাঁ? এই একবিংশ শতাব্দীতে এসে এখনো তুমি ওই তান্ত্রিক মায়াবতীর কথা বিশ্বাস করো? কি বলছো সোম? এখনো তো ওনার একটা কথা আমাদের কাছে ভুল প্রমাণ হয়নি। উনি যখন যা বলেছেন ঠিক তখন তাই হয়েছে। মা বাবা এসব কি হ্যাঁ, বলছো? সোহম, শুধু আমাদেরই নয়, এই এলাকার অনেকেরই অনেক কিছু সমস্যার সমাধান করে দিয়েছেন ওই তান্ত্রিক মায়াবতী। উনি সাক্ষাৎ দেবী। দেখো, দেবী বলো আর শ্রীদেবী বলো, আমার কিন্তু এক বিন্দু বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস করার দরকার নেই, তুমি বরঞ্চ মেয়েটার বাড়ির ঠিকানাটা জোগাড় করো, বাকিটা আমরা দেখছি। বাবা তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আজ ব্রিগেডে মিটিংয়ে যেতে হবে তো। আরে কেন রমেশ বাবু যে? বাঁচান স্যার, আপনি বাঁচান। কেন কি হয়েছে? ওই যে বিষাক্ত চুলায় মদ খেয়ে যে মানুষগুলো মারা গেল, হ্যাঁ। তাদের বলে লোকজন এমনকি অঞ্চল সবাই আমাকে সন্দেহ করছে। বলছে আমারই পরামর্শ বাচ্চা ইকবাল রবিনা ওই চুলায় মদ মারায়। না না, এই অসম্ভব। আপনার মতো ভালো মানুষ। বাবা
কে ভালো আর কে মন্দ সেটা আমাদের মতো যুব সমাজ কিন্তু খুব ভালো করেই জানে। আচ্ছা, আপনি অস্বীকার করতে পারবেন ওই বাদশাহ ইকবাল নবীনরা মগরাহাটে চোলাই মদ বিক্রি করে না? হ্যাঁ, সেটা অস্বীকার করছি না, কিন্তু কিন্তু ওরা যে মাঝে মাঝে পার্টি অফিসে এসে আপনার সঙ্গে দেখা করে যায়, সেটাও কিন্তু আপনি চাপা দিতে পারবেন না। হ্যাঁ, ওরা আমাদের পার্টির অনেক কাজ করে, পোস্টার মারা, মিটিং এমনকি ইফটিজিং, জুয়া, কে কোথায় নতুন বাড়ি বানাচ্ছে, কোথায় কোথায় পুরনো বাড়ি ভেঙে প্রমোটিং হবে, ইট বালি সিমেন্ট দ্বারা সাপ্লাই দেবে, এ সমস্ত কিছু ঠিক করে দেবে ওরা। আর আপনি বাড়িতে বসে বসে মাল কামাবেন আর আমার বাবাকে দিয়ে থানা পুলিশ সামলাবেন, তাই না? আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে এসেছি, তোমার উপদেশ শোনার জন্য নয়। উপদেশ আমি আপনাকে দিচ্ছি না রমেন বাবু, আমি শুধু বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। বড়রা যখন কথা বলে তখন ছোটদের তার মধ্যে নাক না গলানোই বোঝেন। আমি জানি বাবা, আমি সেটা খুব ব্যাস ব্যাস, এখন তুই ভেতরে চলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। শোন, শোন, শোন। না না মা, আমাকে ভেতরে পাঠিয়ে এই রমেন বাবুর মতো লোকেরা বাবার সাহায্য নিয়ে দিনের পর দিন এই বাংলা মাকে অবজ্ঞা করে তার বুকে যে খুন, ধর্ষণ, রাহাজানির কর্মক্ষেত্রটা তৈরি করতে যাচ্ছে, দয়া করে তাদের সঙ্গে হাত মিলিয়ে তুমি আমার উঁচু মাথাটা হেট করে দিও না মা। সোহম, কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি, দেখবে পৃথিবীর সব নাটকেই নাট্যকাররা সত্যের জয় আর অসত্যের পরাজয় দেখিয়েছে, কিন্তু আমাদের এই সংসার যুদ্ধের রাজনীতিতে বাবা এমএলএ, মা পৌর মাতা, এলাকার নামকরা পার্টির দাদা, ধনী ব্যবসায়ী, তোমরা সবাই মিলে যে নাটকটা তৈরি করতে যাচ্ছ, আমি জানি না এই নাটকের পরিণতি নাট্যকার কোথায় শেষ করবে। তবে এটুকু বলবো, সততাকে চোখের সামনে থেকে সরিয়ে দিয়ে ওই অসৎ ব্যক্তির সঙ্গে হাত মিলিয়ে আমি এখান থেকে চলে যাওয়ার পর আর নতুন করে কোনো নাটক সৃষ্টি করো না মা, প্লিজ। তাতে করে হয়তো কয়েকটা বছর রাজত্ব করা যায়, কিন্তু নেতাজি ক্ষুদিরামের মতো কখনোই মানুষের মনে অমর হয়ে থাকা যায় না। নেতাজি ক্ষুদিরাম, তুমি ভুল করছো সোহম, তুমি ভুল করছো। মাত্র 45 বছরের নেতাজি নিখোঁজ হয়ে গেছে, আর ক্ষুদিরামকে অল্প বয়সে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। আমি কিন্তু ওদের মতো নই। এই পৃথিবীতে যখন জন্মেছি দেখবে আমি 100 বছর বাঁচবো, 100 বছর। আপনাকে একটা কথা বলি, ওইসব মহান মহান ব্যক্তিদের মতো আপনি হবেন কি করে? সে যোগ্যতাই তো আপনার নেই। আর শুনে রাখুন, মানুষের হৃদয়ে 100 বছর বেঁচে থাকার জন্য কোনো মানুষকে 100 বছর বাঁচার দরকার পড়ে না। পৃথিবীতে যখন মানুষ হয়ে জন্মেছেন, তখন একদিন এমন একটা ভালো কাজ করুন না রমেন বাবু, দেখবেন এই সাধারণ মানুষ আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের হৃদয়ের সিংহাসনে আপনাকে 100 বছর কেন 500 বছর বসিয়ে রাখবে রমেন বাবু, 500 বছর। অনিমেষ বাবু, এটা আপনার নিজের ছেলে তো? তাই তো দেখছে, বাঘের ঘরে ঘুঘুর বাসা। সেই ঘুঘু পাখির বাসা কি করে ভেঙে দিতে হয়, তাই চারুলতা চালাচ্ছি খুব ভালো করেই জানি। কিন্তু আমি ভাবছি সোহম তো আমাদের সাথে কোনোদিন এভাবে কথা বলে না, তাহলে আজ হঠাৎ এত উত্তেজিত হওয়ার কারণ? কারণ আপনার ছেলের মনে প্রেম জেগেছে, প্রেম, তাই নিজেকে হঠাৎ হিরো ভাবতে শুরু করেছে। আপনি কোনো চিন্তা করবেন না রমেন, আমি যখন আপনার সঙ্গে আছি তখন আজই ব্রিগেডে আবগারি মন্ত্রীর সঙ্গে কথা বলে আপনার ব্যাপারটা ম্যানেজ করে নেব। কিন্তু তার আগে চারুলতা, তুমি সোহমকে ম্যানেজ করো, ওকে বুঝিয়ে দাও যেমন সুখ ভোগ করছো করো, কিন্তু আমাদের রাজনৈতিক জীবনে যেন কাদা ছোড়ার চেষ্টা না করে, কারণ রাজনীতিতে স্বামী স্ত্রী ছেলের কোনো মূল্য নেই, মূল্য শুধু ভে ফর ভেক্টরি। কিন্তু অনিমেষ, আগামী নির্বাচনে তোমার ভিক্টরি হওয়ার সম্ভাবনা খুবই কম। বলতে চাও তুমি? তুমি কি জানো আগামী নির্বাচনে তোমার বিপরীতে মাস্টার সূর্য সেন দাঁড়াচ্ছে? কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি। তাই আমাদের যদি এই রাজনীতির খেলায় টিকে থাকতেই হয়, তাহলে এবার বিধানসভা নির্বাচনে অনিমেষের বদলে আমার দাঁড়ানোই উচিত। শোনো চারুলতা, তুমি যেমন পৌর প্রতিনিধিত্ব করছো করবে, যেদিন আমি এমএলএ থেকে এমপি হব সেই দিন তুমি আমার আসনে দাঁড়ানোর স্বপ্ন দেখবে, তার আগে নয়। কিন্তু মাস্টার সূর্য সেন ইদানিক আপনার বিধানসভা কেন্দ্রে মানুষের সেবা করে প্রচুর পাবলিক সিম্পিতি আদায় করেছেন, সেটা কি আপনি জানেন? জানি আর জানি বলে নির্বাচন কেন্দ্রে আমি আরেকবার দাঁড়াবো, ওই মাস্টার সূর্য সেনকে বুঝিয়ে দেবো কেমন করে ভোটে জিততে হয়। তার আগে রমেন বাবু, আপনি ওই বিবেকানন্দ স্কুলের একজন মহাপুরুষের জন্মদিন বা মৃত্যুদিন খুঁজে বার করুন, সেই দিন হবে ওখানে একটা বিরাট অনুষ্ঠান। তারপর না, সব কথা পাবলিকের সামনে না বলাই ভালো, তাহলে সাসপেন্সটাই নষ্ট হয়ে যাবে। না যাই, ব্রিগেডে মিটিংটা সেরে আসি। বেশ, বাইরের রাজনীতি যখন নিজের ঘর থেকেই শুরু হলো, তখনই চারু সুচারুভাবে তার লোভের ঘরে জমা করবে লাভের অঙ্ক। কারণ আমি যা ভাবি সেটাই করি। এখানকার জনগণকে আরেকটা নন্দীগ্রাম বা আরেকটা সিঙ্গুর উপহার দেবো। আমি এমন এমন উপরালাদের সাথে হাত মেলাবো যা দেখে পাবলিক থেকে প্রশাসন সবাই স্যালুট জানাবে আমাকে। চিটফান্ড থেকে শুরু করে নকল দুধ সাপ্লাইয়ের মতো ব্যবসা ধরা পড়বে আমার স্বামী, হয়তো আত্মহত্যা করবে, হয়তো আত্মহত্যা করবে সব দুষ্কৃতির জন্য। প্রতি মহালয়ায়
প্রতি মহালয়াতে আমার ছেলে করবে তর্পণ। তাই মৃত্যু মিছিলের অপারেটরের আমি হব হিংসার মেকানিক, যাকে বলে দ্য কুইন অফ আন্ডারওয়ার্ল্ড। দেখ আসছে কেন? জয় মাতা শিমাবতী জয় জয় মাতা শিমাবতী জয় জয় মাতা শিমাবতী জয়। ওম ক্রিং সিং পট স্বাহা ওম ক্রিং সিং পট স্বাহা ওম ক্রিং সিং পট স্বাহা শত্রু বিনাশায়ং মিত্রাপনং স্বাহা ওম ক্রিং সিং পট স্বাহা মাতাশ্রী ওম ক্রিং সিং পট স্বাহা মাতাশ্রী ওম ক্রিং সিং পট স্বাহা। মাতাশ্রী মূর্খ ইডিয়েট, দেখছো না আমি চক্র করছি? যজ্ঞ আপনি পরে করবেন, আগে আপনি আমার সঙ্গে স্কুলে চলুন। কেন? স্কুলে কি হয়েছে? কি হয়নি বলুন? আপনার ভাই গণেশকে অঙ্কের মাস্টার এমন মার মেরেছে, মানে চোটে বেচারি অজ্ঞান হয়ে গেছে। মাধব, হ্যাঁ মাতাশ্রী, আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি। কোন মাস্টার? কোন মাস্টার আমার ভাই গায়ে হাত দিয়েছে? তার নামটা কি? তার নাম মাস্টার সূর্য সেন। ওই সূর্য তেজকে তো আমি ওকে বুঝিয়ে দেবো। এই তান্ত্রিক মায়াবতীর ভাই গায়ে কেউ হাত দিলে সেই হাতটা আমি কেটে নেবো। তোমরা এখন যাও ভক্তগণ, আমার তন্ত্র সাধনায় বাধা পড়েছে, আমি আবার নতুন করে হোম যজ্ঞ শুরু করবো। পরবর্তী হোমের দিন আমি তোমাদের জানিয়ে দেবো। তোমরা এখন যাও ভক্তগণ, তোমরা এখন যাও। গাড়ি রেডি করতে পারলাম, স্কুলে যাবো। আপনার যাবার দরকার নেই, আমি নিজেই চলে এসেছি। আপনি? আমি মাস্টার সূর্য সেন। আমি মাস্টার সূর্য সেন। ও, আপনি তাহলে গণেশের গায়ে হাত দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আমি ওর গালে একটা চড় মেরে বুঝিয়ে দিয়েছি যে স্কুলটা ছেলে খেলার জায়গা নয়, ওটা একটা শিক্ষার জায়গা। আপনি আপনি আমার গালে চড় মারলেন? বললাম আপনাকে একটা চড় মেরে বুঝিয়ে দিলাম, ওই কলেজ কোনো সাধারণ ছাত্র নয়, এই তান্ত্রিক মায়াবতীর ভাই। মায়াবতী? মাতাশ্রী মায়াবতী বলুন। আপনি জানেন না মাস্টার, আমার তন্ত্র সাধনে আপনাকে আর আপনার মেয়ে উর্মিলাকে আমি শেষ করে দিতে পারি। কোনদিন আমার ভাইয়ের গায়ে হাত দেবেন না। সবাস্তান্ত্রিক মাতাশ্রী মায়াবতী, কত অসহায় মানুষ তাদের দোষ গুণ কাটাবার জন্য কত বিশ্বাস আর ভরসা নিয়ে আপনার কাছে আসে। আপনাকে তারা দেবীরা শুনে থাকে, আর সেই আপনি আপনার ভাইকে আমি শাসন করেছি বলে আমাকে অভিনন্দন না জানিয়ে আমার গালে আপনি চড় মারলেন। বেশ করেছি। ভুল করছেন। শিক্ষক হলো ছাত্রছাত্রীদের কাছে গুরু, গুরুরা তার শিষ্যদের ভুলটা শুধরে দেবার জন্য যদি তার গায়ে একটু হাতে দিয়ে থাকে, তাহলে কি সেটা অপরাধ? হ্যাঁ, অপরাধ অপরাধ অপরাধ। আরে আপনাদের তো মাস্টারদের খুব ভালো করেই জানা আছে, পেপারে তো রোজই পড়ছি। এমন এমন ছাত্রছাত্রীকে আপনারা এমন মার মেরেছেন যে তাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে। সেটা হচ্ছে আপনাদের মতো কিছু অভিভাবকদের জন্য। আমাদের জন্য? আপনাদের জন্য। আপনারা ছাত্রের পিঠে একটা ব্যাগ আর কিছু বইপত্র দিয়ে তাকে স্কুলে ভর্তি করে দেন, কিন্তু স্কুলে ভর্তি করার আগে তাকে বাড়িতে প্রাথমিক সৌজন্যতাটুকু আপনারা শেখান না। হক, আপনাকে আর জ্ঞান দিতে হবে না। না না, জ্ঞান আমি দিচ্ছি না। ভেবেছিলাম আপনার ওই 30 বছরের ভাই গণেশকে আমি মানুষের মতো মানুষ করে তুলব, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। যার দিদি এমন লোক ঠকিয়ে খায়, তার ভাই কখনো ভালো হতে পারে না। এই মাস্টার! হ্যাঁ মাস্টার, মুখ সামনে আমাদের কথা মাতাশ্রী বলুন। নামে কোনো বাজে কথা বলে এটা দেখেছেন? সারা সোজা চলে দেবো। দাও না, দাও না ভাই, দাও, চালিয়ে দাও। দাঁড়িয়ে আছো কেন? সবাই জানুক, সবাই দেখুক এ যুগের শিক্ষকদের স্থানটা এখন কোথায়। দাও, চালিয়ে দাও। মরতে আমি ভয় পাই না। দিনকাল যা এসে গেছে, এরপর ছাত্রছাত্রীরা আমাদের মতো মাস্টারদের সঙ্গে কুকুর ছাগলের মতো ব্যবহার করতে শুরু করবে। অলরেডি শুরু করে দিয়েছে। কি বলছেন আপনি স্যার? ঠিকই বলছি। ওই দেখুন, গণেশকে মারার অপরাধে সমস্ত অভিভাবকরা স্কুলের সব শিক্ষকদের ঘরবন্দি করে রেখেছে। ওই শুনুন, সবাই চিৎকার করে বলছে, মাস্টার সূর্য সেনের শাস্তি চাই, মাস্টার সূর্য সেনের শাস্তি চাই, মাস্টার সূর্য সেনের শাস্তি চাই। এবার কি করবেন মাস্টার মশাই? হাসছেন? হাসুন, প্রাণ খুলে হাসুন। তবে একটা কথা মনে রাখবেন, আপনাদের চক্রান্তে শিক্ষক আর ছাত্রদের মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছে, তারাই একদিন নিজেদের ভুল সূত্রে নিয়ে আপনাদের মতো ভণ্ড তান্ত্রিকদের এদেশ থেকে তাড়িয়ে দেবে আর প্রশাসনের গলায় ঝুলিয়ে দেবে জুতোর মালা। এই মাস্টার, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আগে বলুন আমার ভাই গণেশ কোথায়? আপনি কিচ্ছু চিন্তা করবেন না, গণেশ সুস্থই আছে। ওকে থানায় বসে স্কুলে আসতে শুনলাম। ভয়েই মাস্টার স্কুল ছেড়ে আপনার বাড়ি দিয়ে আশ্রয় না না, ভয় নয়, ভয় নয়। অভিভাবক হিসাবে ওনাকে শুধু আমি একটু জানাতে এসেছিলাম, কিন্তু তার পরিণামে উনি আমার গালে চড় মারলেন। তবে মনে রাখবেন,
এর জন্য আপনাকে একদিন ভীষণ আফসোস করতে হবে। আফসোস মাতাশ্রী করবেন না, আফসোস করবেন আপনি। আর সেই দিনটার জন্য আপনি তৈরি থাকুন। যান, বেরিয়ে যান এখান থেকে। যাবে কি আমার সঙ্গে থানায় যেতে হবে। চলুন চলুন। থানায় যেতে হবে? হ্যাঁ, গণেশের বন্ধুরা মিলে আপনার নামে থানায় ডায়েরি করেছি। একটা তো কেস ফাইল করতেই হয়েছে। আপনি শিক্ষক মানুষ, বেশি হ্যারাস করবো না। একটা উকিল ধরে জামিন নিয়ে ছাত্রদের কাছে ক্ষমা চাইলেই হবে। ক্ষমা চাইতে হবে? বাবা, ছাত্রকে মেরে অজ্ঞান করে দেবেন। কোন ছাত্রী ভুল করে তার নিজের প্যান্ট পরে স্কুলে এলে সকলের সামনে তার প্যান্ট খুলে তাকে অপমান করবেন, কারো হাত ভাঙবেন, কাউকে দিয়ে স্কুলে প্রস্তাব টানাবেন। আর ক্ষমা চাইতে গেলে আপনাদের তো মাস্টারদের লজ্জা লাগবে, তাই না? যান থানায় গিয়ে গণেশের কাছে ক্ষমা চেয়ে আসুন। আমি যেটা করেছি সেটা গণেশের ভালোর জন্যই করেছি। দরকার হয় আমি স্কুল থেকে রিজাইন দেবো, তবু ক্ষমা আমি চাইবো না। তাহলে যে আপনাকে অ্যারেস্ট করে প্রকাশ্য দিবালোকে সবার সামনে দিয়ে কোমরে দড়ি বেঁধে আপনাকে নিয়ে যেতে হবে? তা কখনোই পারবেন না। আমি সব শুনেছি, মাস্টারমশাই চরে গণেশ অজ্ঞান হয়নি। কি গণেশ অজ্ঞান হয়নি? না, বন্ধুদের সঙ্গে মজা করার জন্য গণেশ অজ্ঞানের অভিনয় করছিল। কিন্তু স্যার ওরা যে থানায় ডায়েরি। বড়বাবুকে বলে আমি সব মিটিয়ে দিয়েছে। চলুন চলুন মাস্টারমশাই, আপনি হলেন এই অঞ্চলের একজন সম্মানীয় ব্যক্তি। আমি থাকতে আপনার কোনো অসম্মান আমি হতে দেবো না। ধন্যবাদ অনিমেষ। না 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 মাস্টারমশাই, ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার কর্তব্য। ছাত্রছাত্রীরা হলো আমার সন্তানের মতো। ওরা যদি একটু ভুল করেই থাকে তাহলে এলাকার এমএলএ হয়ে আমারও তো দায়িত্ব ওদের সঠিক পথের সন্ধান দেওয়ার। তোমার কাছে আমার একটাই অনুরোধ অনিমেষ, তুমি যেন কোনোদিন ছাত্রছাত্রীদের মিছিলে নিয়ে যেও না। কি বলছেন মাস্টারমশাই? আমারও তো রাজনৈতিক জীবন শুরু হয় স্কুল জীবনেই। প্রতি ছাত্রছাত্রীদের মধ্যে যদি একটু সামান্যতম দেশপ্রেম সৃষ্টি না হয় তাহলে কে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলুন তো মাস্টারমশাই? না 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 না, আপনি বাড়ি যান। মাধব যাও, মাস্টারমশাইকে এগিয়ে দিয়ে না থাক, উনি যখন একাই আসতে পেরেছেন তখন একাই যেতে পারবেন। আর শুনুন, ভবিষ্যতে আমার গণেশের গায়ে হাত দেওয়ার আগে আমার এই হাতের চটটার কথা আপনি মনে রাখবেন। এ যাত্রা আপনি অনিমেষ বাবুর জন্য বেঁচে গেলেও ভবিষ্যতে কিন্তু আপনি আমার হাত থেকে বাঁচবেন না। জান এবার আসুন। হ্যাঁ যাই, তবে যাবার আগে আপনাকে একটা কথা বলে যাই। আপনার ওই 30 বছরের ভাই গণেশকে ক্লাস 4-এ ভর্তি করিয়ে আপনি যে ছোট ছোট বাচ্চাদের নষ্ট করার চেষ্টা করছেন, তার উত্তর আমাকে নয়, উত্তর দিতে হবে আপনাকে ওই আগামী ভবিষ্যৎকে। তখন দেখবেন অতীতের এই আমার গালে চর উল্টে একদিন আপনার গালে এসেই পড়বে। আর তখন বুঝবেন এই সমাজের বুকে যারা আগুন জ্বালাতে চায় সেই আগুনে তাদেরই পুড়ে মরতে হয়, তাদেরই পুড়ে মরতে হয়। তারপর অনিমেষ বাবু বলুন, আপনি কেমন আছেন? আপনার তো ভালোই আছে। তাহলে গোরাঙ্গা বাবু, হ্যাঁ বলুন। ওই বিস্মত কাণ্ডের পান্ডাকে আপনারা তাহলে অ্যারেস্ট করতে পারলেন? তদন্ত চলছে, খুব শীঘ্রই তার সমাধান হয়ে যাবে। আমি তাহলে এখন আসি। হ্যাঁ, আসুন, 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 আসুন। ও ভালো কথা, আপনার ভাই চাকরিটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যখন আছেন তখন আমার কোনো চিন্তাই নেই স্যার। জনগণের ভরসা আমাদের উপর, আর আমাদের ভরসা আপনাদের মতো নেতাদের উপর। আপনার দয়াতেই তো স্যার হাবিলদার থেকে অফিসার হয়েছি। হ্যাঁ, ওনার সঙ্গে হাত মিলিয়ে চলুন, একদিন দেখবেন অফিসার থেকে কমিশনার হয়ে গেছে। আমি কমিশনার হব? আপনি বলছেন আমি আগামী দিনে কমিশনার হব? নিশ্চয়ই হবেন, নিশ্চয়ই হবেন। এই তান্ত্রিক মায়াবতী যখন যাকে যা বলেছে তখন সে হাতে নাতে ফল পেয়েছে। আপনি শুধু মনে করে আপনার কুষ্টিটা একবার দিয়ে যাবেন তো। শুধু কুষ্টি নয়, কুষ্টি নয়, দরকার হলে আমার গোষ্ঠীকে শুদ্ধ হাজির করে দেবো। আমার এক সময় তাই মনে হতো গৌরাঙ্গ বাবু, যখন আমি পার্টির মিটিংয়ে যেতাম, মিছিলে যেতাম, তখনও ভাবিনি যে আমি রাতারাতি বিধায়ক হয়ে যাব। সবই তান্ত্রিক মাতাশ্রী মায়াবতী তন্ত্র সাধনা। কিন্তু মাতাশ্রী, আপনি আপনার ভাইকে আপনার কোনো মন্ত্র বলে স্মার্ট বুদ্ধিমান ছেলে তৈরি করে দিতে পারছেন না কেন? আমি ইচ্ছে করলে অসাধ্যকে সাধন করতে পারি, কিন্তু সেটা এখন নয়, যখন সময় আসবে ঠিক তখন আমি আমার যজ্ঞের দ্বারা আমার ভাইকে গড়ে তুলবো একটা প্রতিষ্ঠিত যুবক। এও কি সম্ভব? আর অসম্ভবকে সম্ভব করে মায়াবতীর কাজ। এমনি এমনি শয়ে শয়ে ভক্তরা আমার কাছে আসে না, আসে তারা ঠকতে। একে নীলিমা তুমি? হ্যাঁ, বাধ্যই আসতে হলো। কেন গো, কি হয়েছে? আপনার কথা মতো শনি মঙ্গলবার কিলো কিলো শুক্র লঙ্কা জ্বালালাম, রোজ ধূপ গঙ্গা জল দিচ্ছি, তাতে তো ফল উল্টো হচ্ছে। উল্টো হচ্ছে? হ্যাঁ, আপনার কথা মতো অত টাকা খরচ করে আমি যোগ্য করালাম, অথচ ঘাটের মরা স্বামীটা আমি যেখানে যাচ্ছি সেখানেই আমাকে ফলো করছে। ফলো করছে? আপনাকে যদি ফলো না করে তার জন্য আপনি যোগ্য করেছি। হ্যাঁ, আমি কোথায় যাব, কার সঙ্গে কথা বলবো? তো আমার স্বামীর বাবার কি হয়েছে? তোমার স্বামী বোধহয় তোমাকে একটু বেশি ভালোবাসে। অমন ভালোবাসার মুখে ঝাঁটা মারি। সে কি? আপনি চান না আপনার স্বামী আপনাকে ভালোবাসুন? না, চাই না। তাহলে তুমি কি চাও নীলিমা? আমি চাই আমার স্বামী আমাকে ডিভোর্স দিক। কে তোমার স্বামী? ওই ঘাটের মরা অশোক। অশোক? অশোক তো খুব ভালো ছেলে, ভালো ফুটবল খেলে, কতবার ওকে আমি প্রাইজ দিয়েছি। খেলার মাঠে প্রাইজ পাওয়া আর সংসার করা এক নয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আগামী অমাবস্যা তুমি একবার আমার কাছে এসো তো। আপনি কিছু একটা করুন। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও। নিচে হাতে আমি ওকে খুন করে দেবো। আপনি কিন্তু পুলিশের সামনে খুন করার কথা বলবেন না। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, পরে তোমরা স্বামী স্ত্রী দুজনে মিলে আমার পার্টি অফিসে এসো, আমি বসে তোমার সমস্যার কথা শুনবো। যাও। বাহ বাবা বাবা বাহ, সমস্যা যিনি সৃষ্টি করেন তিনি আমার সমস্যার কথাই শুনবেন। মুখ সামলে কথা বলবে তুমি। এই, আমি তো আমার মুখটা ঠিক সামনে নেবো, কিন্তু আপনি পারবেন তো 5 বছর পর আপনার গদিটা বাঁচিয়ে রাখতে? নীলিমা, তুমি কিন্তু অনিমেষ চ্যাটার্জির সাথে কথা বলছো। আরে থামুন তো, এই 30 বছর আমি বহু নেতা দেখেছি, আমার সামনে নেতাগিরি ফলাবেন না। নীলিমা, এটা কিন্তু বাজার নয়, এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমারই
সামনে অনিমেষ বাবুর মতো একজন মানি মানুষকে অপমান করে সাহস তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ, এর জন্য আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারি। না 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 না, আমাকে অ্যারেস্ট করতে হবে না। দেখবেন একদিন আমি আপনাকে অ্যারেস্ট করব। নীলিমা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, যাও খুলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও ওখান থেকে। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। যাবার সময় একটা কথা শুনে যাও, আজ যে অসম্মান তুমি আমাকে করলে তার জন্য কিন্তু আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না। কি করবেন, কি করবেন? আপনার পার্টির ছেলেদের দিয়ে তুলে নিয়ে গিয়ে আমাকে ধর্ষণ করবেন, তাই তো? আরে এরকম ধর্ষণের খবর তো যে কোনো খবরের কাগজে প্রথম পাতাতেই পাওয়া যায়। আপনারা বলেন ওদের পার্টির ছেলেরা করেছে, আর ওরা বলে আপনাদের পার্টির ছেলেরা করেছে। তারপর লোক দেখানি থানায় নিয়ে যান, তারপর জামিন দিয়ে ছাড়িয়ে নেন, পরে সাক্ষী দিতে গেলে পরিবারের লোকদের ভয় দেখান, বাস সাল্লাহ, কেস খাল্লাস, বিন্দাস। চোখে সানগ্লাস পরে বাইক নিয়ে মুখে সিগারেট দিয়ে হয়ে ঘুরে বেড়ায়। নীলিমা! আরে এমএলএ মশাই, কুল কুল কুল। আরে না রে, যাদের চোখ পড়েছে অনিমেষ বাবু, তাই বলছে যা পাচ্ছেন একা একা ভোগ না করে একটু একটু ভাগ দেবার চেষ্টা করুন। অনেক কষ্টে আমি এই জায়গায় পৌঁছেছি, তাই ভাগ করাটা এখন আমি ভুলেই গেছি। আমার বিধানে যোগ হচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে রুলিং পার্টিতে যোগ দাও, আর টাকার অঙ্কটাকে বাড়ানোর জন্য গুণ করাটাকে এখন আমি মন দিয়ে করছি। আর তাতে যদি কেউ বাধা দিতে চায় তাকে পৃথিবী থেকে বিয়োগ করতে আমি খুব ভালোই জানি। তাই ভাগ করাটা আমার জীবনের অঙ্কের খাতায় আপনি তো আর খুঁজে পাবেন না। ভালো বলেছেন স্যার, ভালো বলেছেন। না 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 না, উনি মোটেই ভালো বলেনি, মোটেই ভালো বলেনি। আমি জানি নীলিমা তার স্বামী অশোককে কেন ডিভোর্স দিতে চাইছে, আর কেনই বা আমাদের সামনে ওনাকে এইভাবে অপমান করে গেল। বলুন তোমাকে, তারপর দেখছি আমি। কি অনিমেষ বাবু, বলবো না কে? না থাক, একটা উইক পয়েন্টের জন্যই তো আমি এতক্ষণ চুপ করে আছি। আরে একটা নয়, আপনারা অনেক পাপের সাক্ষী আমি। তাই বলছি নীলিমার বড় অশোককে যেমন খেলাচ্ছেন খেলাম, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যত টাকা খরচা করে আপনাকে আমি ভোটে জিতিয়েছি তার সুদ সমেত ফেরত না পেলে আপনার জমি জায়গা বাড়ি গাড়ি এমনকি আপনার ছেলে সহমকে আপনার কাছ থেকে কেড়ে নেব। কথাটা মনে থাকে জানো। মায়াবতী! पीछे में रह लेना, बड़ी दहरीली अखबारे, कमसिल कमरिया सारी, एक ठुमके से लक मारे, नोट हजारों के गुल्ला फुट्टा कराने आई, हुस्न की तीरी से मेरी जलम जलाने आई, चिकनी चमेली चुपके अकेली बउआ चढ़ा के आई, चिकनी चमेली चुपके अकेली बउआ चढ़ा के आई। মাতাল মতাই, মাতাল মতাই, কে? মাতাল মতাই বালিতে আতেন। होता बत्ता थमकते हम तो ना थमदा नाले, दुबी दुबी दम दम दुबी दुबी दम दम। होता बत्ता थमकते हम तो ना थमदा नाले, दुबी दुबी दम दम दुबी दुबी। কে তুমি? আমি গোবর গণেশ। গোবর গণেশ? হ্যাঁ, পাটের পাড়াতেই থাকি, মাত্রা মাথায় স্কুলে পড়ি। বলতি মাত্রা মাথায় কি স্কুলে চলে গেছে? তার জন্য তোমার কি দরকার? দরকারে কালকে মাত্রা মাথায় আমায় মেরেছিলে বলে না, আমার দিদি মাত্রা মাথায়কে খুব অপমান করেছে একদম। হ্যাঁ, বাহ বাবা বাহ, একটা আদ্দামরা ছেলে এই বয়সে স্কুলে পড়ছো, আবার বাবা একটু মেরেছে বলে বাবাকে অপমান করেছো, আবার কোন মুখ নিয়ে এসেছো? লজ্জা করে না তোমার? লজ্জা করতে ওই জন্য সারা রাত্রি ঘুমোতে না পেলে সকালবেলা বাথরুম না করে এখানে চলেছি আমি এত। তা বাবার কাছে এখন কি চাই? ক্ষমা। ক্ষমা? হ্যাঁ, মাত্রা মাথায় পায়ে ধরে ক্ষমাতে, মাত্রা মাথাকে হাতে ধরে আমি নিজে স্কুলে নিয়ে চলে যাবো। এই তোমাদের মতো কিছু ছাত্রগুলোর জন্য না স্কুল কলেজগুলোর অবস্থা একবারে বাজে হয়ে যাচ্ছে। আমার ভুল হয়ে গেছে। বাহ বাবা, ভুল হয়ে গেছে। একদিন শ্রদ্ধেয় মানুষকে অপমান করে আবার বলছো ভুল। বলতে তো ভুল হয়ে গেছে। আপনি মাত্রা মাথায় গিয়ে দেখুন না, আমি পায়ে ধরে ক্ষমা দিয়ে নেবো, দেখবেন সব ঠিক হয়ে গেছে। তুমি আবার কি ঠিক করে দেবে? মাত্রা মাথায় তোমাদের মতো ছেলেরা অদল খেয়ে বদল তৈরি হয়ে গেছে। না, মাত্রা মাথায় আমি আমার পায়ে ধরছি, মাত্রা মাথায় পায়ে ধরছি। আসলে আমি তো অভিনয় করতে ভালোবাসি, তো ওই বন্ধুদের সঙ্গে মজা করার জন্য আমি অজ্ঞান অভিনয় করেছিলাম। ওই পার্টির ছেলেগুলো দোল করে থানায় নিয়ে গিয়ে মাত্রা মাথায় নামে উল্টো পাল্টা কথা বললো। আমি পরে পুলিশকে সব বলেছি মাত্রা মাথায় কোনো দোষ নেই, আপনি চলুন মাত্রা মাথায় স্কুলে চলুন, মাত্রা মাথায়। বড় দেরি করে ফেলেছো গণেশ। কেন? এই সূর্য সেন ওই স্কুলে আর যাবে না। না না, মাত্রা মাথায় তা হয় না, মাত্রা মাথায় তা হয় না। আপনি আমাদের ঠিক করুন, আপনি স্কুলে না গেলে আমাদের লেখাপড়া শেষ যাবে। কে মাত্রা? তুমি জানো না গণেশ, তোমার জন্য
তোমার জন্য তোমার দিদির কাছে আমায় গালে চড় খেতে হয়েছে। আমি দিদিকে খুব বকেছি, দিদিও বলেছে আপনার পায়ে ধরে ক্ষমা দিয়ে নেবে। আপনি স্কুলে তোলুন, মারতে তাই তোলো। কিন্তু আমি যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, ওই স্কুলের চাকরিটা আমি ছেড়ে দেবো। না বাবা, তুমি এই ভুলটা করো না। আর তাছাড়া গণেশ তো তোমার কাছে ক্ষমা চাইছে। যাও বাবা, স্কুলে গিয়ে ছাত্রদের প্রতি মন দাও। কিন্তু আমি যে স্কুলের ঘটনাটা মন থেকে মুছে ফেলতে পারছি না মা। মুতে ফেলতে হবে, মাত্রা মুতে ফেলতে হবে। আমার একার জন্য অতগুলো বাচ্চা ছেলে মেয়ে পড়তে পারবে না, তা হয় না মাত্রা মাথায়। আমি আপনার সঙ্গে কান ধরে উদ্বোধ করছি। আমি জীবনে আর কখনো অভিনয় করবো না। আপনি স্কুলে চলুন মাত্রা মাথায়, চলুন আপনার মাত্রা মাথায় যাবেন না। আপনি যদি স্কুল দেওয়া ছেড়ে দেন না, আপনার এই ছাত্র গণে স্কুল দেওয়া বন্ধ করে দেবে মাত্রা মাথায়। গণেশ আসলে কি জানেন, ছোটবেলায় মা বাবা মারা গেছিল তো, ওই দিদি আমায় খাইয়ে পলিয়ে মানুষ করেছে। আমায় কুলির বোতল তোলে বোর্ডিংয়ে লেখা দিয়েছিল। ও তানেও তো আমার লেখা বলা হয়নি। কি করে আমার লেখা বলা হবে? আমার মাথায় তো গোবর পোলা, আমি লেখা বলা বুঝতেও পারি না আর বোঝাতেও পারি না। তাই জন্য তো মাঝে মাঝে ভগবানকে আমি বলি, ভগবান পৃথিবীর বুকে আমায় যখন পাতালে, মানুষ না কোলে কুকুল কোলে পাতালে না কেন ভগবান, তালিতে বইয়ের বোঝা পিঠে নিয়ে আমায় সারা জীবন ঘুরে ফেলাতে হতো না ভগবান, কুকুল কোলে কেন পাতালে? গণেশ, না গণেশ, তুমি একজন মানুষ আর তোমাকে মানুষের মতোই বাঁচতে হবে। হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না। বিদ্যাত করে মারতে মশাই, আপনি যখন বেলাক বলতে অঙ্ক লেখান না, আমি কিন্তু দেখতে পাই না। তোকে ধাত্তাতে কি অন্ধকার হয়ে যায়, মাথায় যন্ত্রণা করে, কে যেন স্বর্গ থেকে বলে, গণেশ তুই মানুষ নয়, তুই জানোয়ার, তুই বলে যা, তুই বলে স্বর্গে তুলে আসছি, চোখে তুলে আসতে বলার অধিকার নেই গণেশ। এই ব্যাপারে তোমাকে কেউ ডক্টর দেখায়নি? কে ডক্টর দেখাবে? দিদিকে বলে, দিদি কি সব মন্ত্র বলে গঙ্গা জল দিয়ে কি যেন খাইয়ে দেয়, আর তখন আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ি। আর আমার তখন খুব মায়ের কথা মনে পড়েছে। গণেশ, এত বড় একটা আমি ছেলে, ভালো করে খেতে পর্যন্ত দেয় না। সকালবেলা না খেয়ে তুলে দেয়, আর সন্ধ্যেবেলা বাড়ি ফিরলে একটা পোলা লুচি আর কপি সেদ্ধ দিয়ে বলে, গাছের বলা খা না, গাছের বলা খা। ছি 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 ছি, তোমার দিদি কি মানুষ? সবাই বলে দিদি নাকি দেবী, দিদির পুজো করে। আমার একদম বিশ্বাস হয় না। এই জীবন আমার একদম ভালো লাগে না। এক সময় মনে হয় তেল লাইনে মাথা দিয়ে আমি মরে যাই, কিন্তু ভয় করে যদি তেল রেট করে তখন আমার অবস্থাটা কি হয়ে যাবে। সেদিনকে নদীতে ঝাঁপ দিয়ে মরতে গেছিলাম, ভেবেছিলাম জলে ডুবে মরে যাব, কিন্তু আমি সাঁতার জানি তো, আবার সাঁতার কেটে বলে উঠে বললাম। বন্ধুরা বললো বিষ খেলে মরতে পারবি। ইঁদুর মালা বীজ খেলাম, ভাবলাম মরে যাব, কিন্তু পেটের কিমিগুলো মরে গেল, আমি সারা বেঁচে রইলাম। না গণেশ, একদম এরকম কথা চিন্তা করবে না। আর শোনো, কাল থেকে স্কুলে যাওয়ার আগে আমার কাছ থেকে টিফিন নিয়ে যাবে। দরকার হয় এবার থেকে আমি তোমাকে পড়াবো। গণেশ, হ্যাঁ তুমি যেন কিছু মনে করো না বাবা। আমি রাগের মাথায় তোমার গায়ে হাত দিয়ে ফেলেছি, তুমি যেন কিছু মনে করো না। তাহলে বলবেন আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন? তোমার মতো অবোধ ছেলেকে আমি ক্ষমা না করে পারি? তাহলে চলুন মাত্রাই আমরা দুজনে মিলে একসঙ্গে স্কুলে যাবার জন্য। আজ দুজনের স্কুলে যাওয়া হবে না। ছাত্র আর মাস্টার মশাই সুন্দর মিলনের জন্য আমি আজ নিজে হাতে রান্না করে খাওয়াবো। না, আমি খাবো না। আমি গেলে দিদি আমায় খুব বকবে। কেউ বকবে না, আমি তোমার পাশে আছি। যাও তো বাবা, বাজার থেকে একটু মাংস নিয়ে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। তবে বাজার যাবার আগে একবার ওই অনিমেষ বাবুর সঙ্গে দেখা করে তারপরে আমি বাজারে যাব। হ্যাঁ মা, তোর যে একটা ছবি চেয়েছিলাম। ওহ বাবা, ছবিটা তো তোমাকে আমি কালই দিলাম, দেখো না এই ব্যাগেই রাখা আছে। মনে পড়েছে, ব্যাগই আছে। আমি আসছি বাবা গণেশ, আমি এক্ষুনি আসছি। কিসের ছবি? আসলে আমার বিয়ের কথাবার্তা চলছে তো, অনিমেষ চ্যাটার্জির ছেলে সোহমের সাথে, তাই ওদের বাড়ি থেকে একটা ফটো চেয়ে পাঠিয়েছে। যাকগে, বলো তুমি কি খাবে? হ্যাঁ, আমি এখন ক্যাডবেরি খাবো। ক্যাডবেরি খাবে? আচ্ছা, তুমি একটু বসো, আমি দোকান থেকে এক্ষুনি আনছি। আনতে হবে না, আমি ক্যাডবেরি সঙ্গেই রেখেছি। ও মা, ক্যাডবেরি তুমি কোথায় পেলে? আসলে আজকে আমার জন্মদিন। ও, আজ তোমার জন্মদিন। হ্যাপি বার্থডে গণেশ। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি একজন মানুষের মতো মানুষ হয়ে ওঠো। তুমি পাতে থাকলে আমি একদিন নেবে সত্যিকারের শিক্ষিত মানুষ হয়ে একেবারে হিরো হয়ে যাবে। হ্যাঁ, বলছি তোমার নাম কি? তো আমার নাম উর্মিলা সেন। উর্মিলা? হ্যাঁ। উর্মিলা তো দুর্গা ঠাকুরের নাম না? ও বাবা, তুমি জানো দেখছি। ওই যে তুমি আমার পাতে দাঁড়িয়ে আছো, ওই জন্যই তো সব শিখে যাচ্ছি আমি। না, ক্যাডবেরি খাও। না, তুমি খাও। না খেলে তুমি কিন্তু আমার মহা মুখ দেখবে।
একদম বাজে কথা বলবে না। আর মনে রাখবে, এবার থেকে আমি তোমার দিদিমণি, তুমি আমার ছাত্র। ঠিক আছে, তাহলে এত থেকে আমি তোমাকে দিদিমণি বলে রাখবো। দিদিমণি, আমার নম্মা দিদিমণি, আমার লাল টুকটুকে দিদিমণি, ক্যাডবেলি খাও। আচ্ছা আচ্ছা, খাচ্ছি। বাবা যতক্ষণ না বাজার থেকে আসে, দেখি তুমি কি কি শিখেছো। এখানে বসো। অনেক কিছু থেকেছি, আসলে আমার দিদিমণিও নেই, মাস্টারও নেই। আমার দিদি বলে দিদিমণি অনেক মাইনে, টাকা পয়সা দিয়ে পড়ালে কাটতে পারবো না, তুমি নিজে ইচ্ছে পড়তে পারলে পড়ো। তুমি ধরো সব ফটাফট করে উত্তর দিও। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে পড়াবো, কোনো মাইনে লাগবে না, ঠিক আছে? ধরো। প্রথমে তোমাকে বাংলা সন্ধি বিচ্ছেদ থেকে ধরি। হ্যাঁ, বাংলা সন্ধি বিচ্ছেদ। হ্যাঁ। ধরো। বলো তো, হ্যাঁ। ফটকে সন্ধি বিচ্ছেদ কি? এটা তো খুব সোজা, কঠিন ধরো না। আচ্ছা, এই সোজাটাই বলো না দেখি। এটা বাচ্চারা পাবে, কঠিন ধরো না। গণেশ, এটাই তুমি বলবে। ফটকে সন্ধি বিচ্ছেদ হচ্ছে ফ গেল আজকে, চ গেল চোটকে, ফটকে হইতে। আমার মুন্ডু হয়নি। হয়নি? না, এবার ইতিহাস থেকে ধরছি, কিন্তু ভালো করে বলবে। ইতিহাসটা ভালো পারবে, ইতিহাসটা শিখেছি ভালো পারবে। ধরো। বলো তো, সিরাজদৌল্লা কে ছিলেন? সিরাজদৌল্লা ইস্ট বেঙ্গলে গোলকিপার ছিলেন। গণেশ, কি হচ্ছে কি? একদম পড়াশোনা করো না নাকি? এটা হয়নি? না, ওরে বাবা, উনি একজন বাংলার নবাব ছিলেন। এবারে বলো, ওনারা ক ভাই ছিলেন? সিরাজদৌল্লারা ওনারা 3 ভাই ছিলেন। গুড, এটা একদম ঠিক বলেছো। 3 ভাইয়ের নাম কি? 3 ভাইয়ের নাম হচ্ছে সিরাজদৌল্লা, রসগোল্লা, কাঁচাগোল্লা। হইতে? আমার মাথাটা পাগল হয়ে যাবে একদম। এটাও হয়নি। এটাও না? না, এবার সাধারণ জ্ঞান থেকে ধরছি, ভালো করে ভেবে বলবে, ঠিক আছে? সাধারণ জ্ঞানে আমি অসাধারণ ভালো না। বলো তো, ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায় অভিনেত্রী শতাব্দী রায়ের বাবা ছিলেন। কি সুন্দর বলেছো। হইতে? হয়নি। হয়নি? না, ওরে বাবা, উনি একজন বড় ডক্টর ছিলেন এবং এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। ও দেখেছো, পড়াশোনার বেলায় এক্সট্রা পাকা। এবার একটা মজার কোশ্চেন দিচ্ছি, ভালো করে ভেবে বলবে, ঠিক আছে? মজার করতে? হ্যাঁ। কি মজা? বলো তো, কি মজা? পাঞ্জাবিরা বাইক চালানোর সময় মাথায় হেলমেট কেন পরে না? পাঞ্জাবিরা হেলমেট পরবে কি করলে? মাথায় পাগলি থাকে তো, হেলমেট পরার জায়গা বাহ, নেই। খুব সুন্দর বলেছো। এইবারে বলো তো, মুরগির ডিম ফুটে বাচ্চা হয় কেন? হ্যাঁ? মুরগির ডিম ফুটে বাচ্চা হয় কেন? মুরগির ডিম ফুটে মুরগির ডিম হয় না বাচ্চা হয়? বললাম তো, ডিম ফুটে বাচ্চা হয় কেন? মুরগির ডিম ফুটে মুরগির ডিম বাচ্চা। দেশি মুরগি না বলতে মুরগি? ও গণেশ, যেই মুরগি হোক, ডিমটা তো সেই একই, বলে ফুটে বাচ্চা হয় কেন? মুরগির ডিম ফুটে আচ্ছা দিদিমণি, ডিম আগে হয়েছে না মুরগি আগে হয়েছে? গণেশ, যেটা তোমাকে আমি জিজ্ঞাসা করেছি সেটা তুমি আগে বলো। মনে পড়েছে। বলো। মুরগির ডিম ফুটে বাচ্চা হয় কেন? কারণ ভয়। ভয়? কিসের ভয়? যদি কেউ ছেদ্দ করে খেয়ে নেয় সেই ভয় বাচ্চা হয়, চক করে বেরিয়ে পড়ে কোথা থেকে। ও গণেশ, shut up! এ কি? আমার মাথাটা ঘুরছে কেন গণেশ? কি হলো? আমাকে ধরো। কি হচ্ছে? গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে, এক গ্লাস জল। দল আমার মাথা মতো দল আছে। দিদিমণি হে ভগবান, আমার দিদিমণি অজ্ঞান হয়ে গেল। দিদিমণি দাঁড়াও, আমি ডাক্তার দিয়েছি, ডাক্তার। দিদি তুই এসে রে? এখন আমি তোর দিদি নই, এখন আমি তান্ত্রিক মায়াবতী। দেখ না দিদি, তুই যে আমার ক্যাডবেরিটা দিয়েছিলি না, ওই ক্যাডবেরিটা দিদিমণিকে দিয়েছিলাম। দিদিমণি ক্যাডবেরি খেতে আমার অজ্ঞান হয়ে গেল। হবাই তো, তুই তো ক্যাডবেরিতে বিষ মিশে উর্মিলাকে মেরে ফেলেছিস। না, আমি বলিনি, আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। এখন উর্মিলা তুই ছাড়া কেউ ছিল না। মানে তুই উর্মিলাকে খুন করেছিস। হ্যাঁ, গণেশ খুনি। না। গণেশ খুনি। না। গণেশ খুনি। না, বিশ্বাস কর। কেউ বিশ্বাস করবে না, সবাই জানবে মাস্টার প্রতি বদলা নেওয়ার জন্য তুই তার মেয়ে উর্মিলাকে খুন করেছিস। না দিদি, ভুল বলছিস। দিদিমণি জানে, দিদিমণি আমাকে লেতা বলাতে কাটছিল। আমি কোনো বাজে কাজ করিনি, কোনো অন্যায় করিনি। আমাকে বাধা, পুলিশের বেশ হাতে বেশ, বাধা। বাঁচাতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? আমি সদর দরজা বন্ধ করে মাধবকে বাইরে দাঁড় করে রেখে এসেছি। মাস্টার মশাই এলেই আমার এই মোবাইলে ফোন করবে, আর ঠিক এটুকু সময়ের মধ্যে তুই উর্মিলাকে ধর্ষণ করবি। না দিদি, না। কথা বলি তো দিদি, দিদিমণি খুব ভালো, আমাকে লেটা বলা ঠেকাবে বলে দিলে। তাহলে তুই মর, আমি পুলিশকে খবর দিতে চাই। না, পুলিশ মাধব, এই যে মাদাসি, আমি ক্যামেরা রেডি। তুমি বাইরে যাও, আমি ডাকলেই আসবে। আমার এই মাধব তোর আর উর্মিলার ফুলসজ্জার প্রতিটা মুহূর্ত ওই ক্যামেরায় তুলে আমাকে সিটি করে দেবে। তারপর সেই সিটি এই এলাকার ঘরে ঘরে পৌঁছে দিয়ে ওই মাস্টারের ভোটে দেওয়ানোর রাস্তাটাকে আমি বন্ধ করে দেবো। দিদি হয় ভাইকে এত বড় ছাদা তুই দিস না। এমন ছাদা দিলে ভবিষ্যতে কোনো ভাই দিদিকে দিদি বলে থাকবে না।
ভাইপোতা নেবে না, রাখি পূর্ণিমায় রাখি পড়বে না রে। না পড়ুক, আমার কথা না শুনলে পুলিশ তো আর বালা বাড়াবে। কিন্তু জানো আমি তো তোর অন্যায় করি। অন্যায় করিস নি? যে লোকগুলো বিষ মদ খেয়ে মারা গেল তাদের কে মেরেছে? আমি তো জানো। তবে তুই বলেছিস। কি বলছিস তুই? ঠিকই বলছি। বাদশার মদের ভাটিখানে মদ বোতলে ঢালা ঠিক কয়েক ঘন্টা আগে ওই মদে তুই বিষ মিশিয়েছিস। তার মানে তুই যে আমায় বলছিলিস মানুষগুলো মদ খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আমি মন্ত্র বলে দিলাম ভাতিখানে ঢেলে দে, সব মদ খাওয়া ছেড়ে দেবে। আমি তো ভালোর জন্য তাই করেছি রে। বেশ করেছিস রে। এবার এই কাজটা বলছি তুই কর না রে। হ্যালো, মাস্টার মশাই এসে গেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি গাড়ি এদিকে তোলো, আমি এক্ষুনি আসছি। আরে অন্যদিন হবে, কোনো চিন্তা নেই। মাথা এতে গেছে বাঁচা গেছে বাবা। এদিকে শোন, হ্যাঁ এইটা উড়িলার নাকে শুকিয়ে দে। এটা কি? এটা একটা ওষুধ, একটু পরে ওর জ্ঞান ফিরে আসবে। খবর রাখিস, একদিন না একদিন এই কাজটা আমি তোকে দিয়েই করাবো। দিদিমণি 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 আমি কোথায় গণেশ? তুমি তোমার বাড়িতেই তো রয়েছো।